আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ করছি সিএসএস এর লাইভ প্রোগ্রাম স্টাডি অ্যাব্রোডের তৃতীয় পর্বে। আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছি আমি ইফাত জাহান এবং আমার সাথে সহ সঞ্চালক হিসেবে রয়েছেন মোহাম্মদ জাহিদ। বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন আজ একজন বিশেষ অতিথি নাজমুল নাবিল ভাইয়া। ভাইয়াকে আমন্ত্রণ করছি আমাদের আজকের প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু। আমি ভালো আছি। আ আমাকে শোনা যাচ্ছে? আমি মনে হয় একটু নেটওয়ার্ক চ্যালেঞ্জ ফেস করছি। জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। ওকে, ওকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সিএসএস এর যারা মেম্বার্স আছে এবং আজকে যারা লাইভে যুক্ত হয়েছে সবাই আশা করি ভালো আছেন। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি হিয়ার। আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় করে দেওয়ার জন্য। সকলের জ্ঞাতার্থে জানাতে চাই সিএসএস বিগত ৩ বছর যাবৎ এসডিজি ফোর্থ কোয়ালিটি এডুকেশন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আজও তারই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো স্টাডি অ্যাব্রোড লাইভ সেশনের আয়োজন করা হয়েছে। আমাদের আজকের প্রোগ্রামের স্লোগানটি হলো লিভ দ্য ড্রিম, লাভ দ্য জার্নি। আপনারা আপনাদের ড্রিম সম্পর্কে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের জার্নি সম্পর্কে জানাতে পারেন, আপনাদের ভাইয়ার কাছে যদি কোনো অজানা বিষয় থাকে জেনে নিতে পারেন। ভাইয়া, প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার পরিচয়টি যদি আমাদের অডিয়েন্সদের জন্য দিতেন। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে আমি নাজমুল নাবিল। এখন কর্মরত আছি বার্মিংহাম আ একটা কলেজের সাথে। সেটির নাম হচ্ছে এডুনোভা কলেজ বার্মিংহাম। সেটার একজন অ্যাসেসর এবং হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। এখানে আমার কোর্সেস হচ্ছে লেভেল 3 স্টুডেন্টদেরকে আমি এখানে টিচিং করাই বা এখানে পড়াই। আর এই হচ্ছে আমার বর্তমান পরিচয়। এটুকুই। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আপনি যেহেতু বললেন আপনি টিচিং প্রফেশনে আছেন, তো টিচিং প্রফেশনে তা আপনি স্টুডেন্টদেরকে নিয়েই কাজ করছেন। তো আমাদের এখন বর্তমানে দেখা যাচ্ছে কি স্টুডেন্টদের মধ্যে হতাশা এই বিষয়টা অনেক বেশি কাজ করছে। তা আপনি এই বিষয়টাকে আমাদের জন্য, আমাদের স্টুডেন্টের জন্য যদি কোনো কিছু বলতেন যে এই দিক থেকে আমরা কিভাবে নিজেদেরকে একটু দূরেই রাখতে পারি, হতাশা আমাদেরকে টানতে না পারে। আচ্ছা, ১ম কোয়েশ্চেনটাই আমার কাছে মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং। হতাশা জিনিসটা আসলে বা হচ্ছে কি বলা যায়? একটা নেগেটিভ শব্দ। সো আমি আসলে এক্সপেক্ট করি নাই যে ১ম এ নেগেটিভ শব্দ দিয়ে শুরু করব। সো বেসিক্যালি এটা স্টুডেন্টদেরকে বলব যে হতাশ হওয়ার কিছু নেই। হতাশা আমাদের লাইফে প্রচুর আসবে এবং সেটা চলেও যাবে। সময়ের ব্যাপার। তবে হচ্ছে আমাদের যেকোনো একটা টার্গেট বা হচ্ছে লক্ষ্যের পেছনে আমাদেরকে লেগে থাকতে হবে। এবং হচ্ছে লাইফের একটা আপস অ্যান্ড ডাউনস থাকে সবসময়ই। এটা আমাদের হার্টের যে কার্ভস আছে আমরা দেখি, হার্টবিট দেখি। সো ঠিক ঐরকমই কখন আপ হবে, কখন ডাউন হবে। সো হতাশাও একটা পার্ট। আমাদের আমরা তো সবাই সাইন কার্ভ জানি। সাইন কার্ভের মতোই। একটা পিক ভ্যালু থাকে আবার ডাউন ভ্যালু থাকে বা লোয়ার ভ্যালু থাকে। সো হতাশাটাকে আমরা লোয়ার ভ্যালু হিসেবেই চিন্তা করি এবং হচ্ছে আমরা আশা রাখবো যে আমরা পিক ভ্যালুতেও যাবো। আমাদের লাইফটা হচ্ছে জার্নিটা এভাবেই আসলে হয়। তো হতাশ হয়ে গেলে বা কখনো হতাশা চলে আসলে আমার কাছে মনে হয় যে উই শুড টেক এ ব্রেক। আমাদের একটা ব্রেক নেয়া উচিত। আমরা যেটা করছি হয়তোবা আমরা পড়াশোনায় খুব আ পড়াশোনার মধ্যে থেকে অনেক বেশি হতাশ হয়ে গেছি কিংবা কোনো কাজে থেকে সেটাতে বোরড হয়ে গেছি। সো সেই জায়গা থেকে যদি হতাশা চলে আসে, আমি মনে করি যে উই শুড টেক এ ব্রেক এবং হচ্ছে একটু ভিন্ন কিছু করি, পিকনিকে যাই, পরিবারকে সময় দেই, ভালো সময় কাটাই বন্ধুদের সাথে। তখন দেখা যাবে যে আর হতাশা কাজ করছে না। So I think there are many ways to like remove the disappointment or এরকম যদি কোনো challenges আসে, আমরা অনেকভাবে এটা করতে পারি। তবে আমার কাছে মনে হয় যে এই ওয়েতে আমরা আমাদের হতাশা দূর করতে পারি আরকি। এবং সবসময় মোটিভেটেড থাকাও একটু চ্যালেঞ্জিং। সবসময় মোটিভেটেড থাকা যায় না। এখনকার সময়টা আসলে একটু চ্যালেঞ্জিং। তবে আমার কাছে মনে হয় যে আমরা যদি নিজেকে সময় দেই, প্রপার ওয়েতে প্রপার নিজেকে ওইভাবে মেইনটেইন করতে পারি, আমার কাছে মনে হয় হতাশা আসলে
সময় পাই না। আরেকটা জিনিস হচ্ছে ব্যস্ত রাখা নিজেকে। সবসময় ব্যস্ত রাখলে আসলে হতাশা কাজ করে না। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর ভাইয়া আমাদের আহ, যেমন আমরা এখন দেখি স্কিল ডেভেলপের ক্ষেত্রে আমাদের জন্য যদি কিছু বলতেন কিভাবে আমরা স্কিল ডেভেলপ করতে পারি, কারণ ক্যারিয়ারে তো আমাদের স্কিলটা খুবই প্রয়োজন। তো কোন কোন সেক্টর গুলোতে আমরা আসলে ফোকাস করলে আমাদের আহ, এই ক্যারিয়ার জার্নিটা ভালো হবে? ওকে। সো এখনকার সময়টাই আসলে স্কিল ডেভেলপমেন্টের সময় বা স্কিলের যুগে আমরা প্রবেশ করেছি। আগে একটা সময় আমরা সার্টিফিকেটকে খুব ভ্যালু করতাম বা কোম্পানিগুলো হচ্ছে সার্টিফিকেটকে খুব ভ্যালু করত। কিন্তু এখনকার সময় এমন একটা সময় আমরা বাস করছি সেখানে আসলে স্কিলের ভ্যালুটা সবথেকে বেশি। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের স্কিল ডেভেলপ করতে চাই সেটাকে স্পেসিফিকলি চিন্তা করতে হবে যে আমরা আসলে কি ধরনের স্কিল ডেভেলপ করব। সেটা হতে পারে সফট স্কিল, সেটা হতে পারে টেকনিক্যাল স্কিল, সেটা হতে পারে আমাদের লাইফ স্কিল। সো এই যে পুরো জার্নিটা আমাদের অনেক ধরনের স্কিলের প্রয়োজন আছে। এখন আমি আসলে স্পেসিফিকলি জানতে চাই যে কোন ধরনের স্কিলের ব্যাপারে আমরা আসলে জানতে আগ্রহী। তো আমি মনে করি আমাদের আজকের অডিয়েন্সে এসছে বেশিরভাগই ছাত্র-ছাত্রী। তো আমি মনে করি যে স্টুডেন্টদের যে স্কিল গুলার প্রয়োজন আছে স্টাডি অবস্থায় সেই স্কিল গুলা নিয়ে আমি আসলে কথা বলতে মানে হয়তোবা এটা মনে হয় রেলেভেন্ট হবে। আর এটাই তো প্রশ্ন তাই তো? জি ভাইয়া, ও এটাই প্রশ্ন। ওকে। সো স্কিল আসলে আমরা নিজেদের যদি চিন্তা করি আমাদের অনেক ধরনের স্কিল আছে। সফট স্কিল আছে, হার্ড স্কিলস আছে। সো আমি মূলত হচ্ছে আমাদের স্টুডেন্ট অবস্থায় আমি বলব যে আমাদের ২ টা স্কিলের কম্বিনেশন নিয়ে কাজ করতে হবে। প্রথমত হচ্ছে আমি একজন ছাত্র বা একজন স্টুডেন্ট হিসেবে আমার স্টাডি রিলেটেড যে স্কিল গুলা থাকা দরকার, সাবজেক্ট রিলেটেড যে স্কিল গুলা থাকা দরকার সেটাকে মাস্ট ফোকাস করা উচিত প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি নিজেদেরকে ট্র্যাকে রাখতে চাই আমাদের বেশ কিছু স্কিল সেট যেমন হচ্ছে আমরা যদি জবের ক্ষেত্রে চিন্তা করি কিংবা বিজনেসের ক্ষেত্রে চিন্তা করি, এন্টারপ্রেনারশিপ নিয়ে চিন্তা করি, আমাদের বেশ কিছু স্কিল সেট নিয়ে কাজ করতে হয়। তো আমি বলব যে আমাদের স্টুডেন্ট অবস্থায় আমরা যদি আগে থেকে একটা প্ল্যান করি, আ শুরুতেই ক্যারিয়ার বা স্টুডেন্টশিপ শুরুতেই ফার্স্ট ইয়ার থেকে ইউনিভার্সিটি কিংবা কলেজের যে আমি আসলে কি স্কিল অর্জন করতে চাই? আমার লাইফের গোল কি? আমার লাইফের ড্রিম কি? সেই ব্যাপারে যদি আমি আগে থেকে ফিক্স করে সেটা রিলেটেড রেলেভেন্ট স্কিল গুলো আমার কি প্রয়োজন? সেই স্কিল গুলা নিয়ে যদি আমরা আগে থেকে একটা লিখে, এটা অবশ্যই কোথাও লিখে, কাগজে লিখে, কোনো ডায়েরিতে লিখে যদি আমরা আমাদের স্কিলটাকে টার্গেট করি যে আমি আমার এই স্কিলটা অ্যাচিভ করতে চাই। পার্টিকুলারলি কমিউনিকেশন স্কিলস বলি, কম্পিউটার স্কিলস বলি, আইটি স্কিলস, তারপর ল্যাঙ্গুয়েজ, a lot of things আমাদের অনেক ধরনের স্কিলস থাকা প্রয়োজন। তো আমরা আসলে আমাদের স্কিল প্ল্যানিং এর একটা প্ল্যান করতে হবে যে স্কিল ডেভেলপমেন্ট এর আমি আসলে আমার কত বছর ধরে আমি স্কিলটা ডেভেলপ করব, কত সময় ধরে এই জার্নিটা আমি স্কিলটা শিখবো এবং হচ্ছে এই স্কিলটা থেকে আমার কি আউটকাম আসবে। সো সেই পুরো ব্যাপারটা একটা মডেলিং যদি আমরা করতে পারি তাহলে স্কিল ডেভেলপমেন্টটা আমাদের জন্য ইজি হয়। তবে আমি যেটা বলি যে এটা আসলে একদম ইন্ডিভিজুয়াল ব্যাপার যে আমরা আসলে কিভাবে নিজেদেরকে কোন বিষয়ে আমরা নিজেদেরকে স্কিল করব। তবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা বিষয়ের উপর একটা প্ল্যান থাকতে হবে। যদি একটা ভালো প্ল্যান থাকে তাহলে একটা ভালো স্কিল ডেভেলপ করা যায়। তবে একসাথে অনেকগুলো স্কিল কখনোই শেখা যায় না। আমাকে এট এ টাইম একটা স্কিল বা ২ টা স্কিলের বেশি আসলে ফোকাস করা উচিত না। কারণ এতে আমাদের শেখার চাইতে মেস হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে আরকি। তো আমরা যদি পার্টিকুলারলি যে স্কিলটা আমরা শিখতে চাই, সেই স্কিলটা নিয়েই আমরা কাজ করি এবং একটা টাইম ফ্রেম ধরে, তাহলে সেটা অনেক প্রোডাক্টিভ হবে আরকি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর ভাইয়া, এই যে স্কিল ডেভেলপের ক্ষেত্রে আমাদের দেখা যায় কি কনসিস্টেন্সিটা মেইনটেইন হয় না। আমরা হাফ করে মানে অর্ধেক পথেই হতাশ হয়ে যাই, আবার যেটা আসছে মানে, এই এটা থেকে আমরা কিভাবে ধারাবাহিকতাটা মেইনটেইন করতে পারি? আচ্ছা, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। সবথেকে ইম্পোর্টেন্ট এই জিনিসটাই আমাদের সফলতার পেছনে। আমাদের ট্যালেন্ট আসলে আমি বলি ট্যালেন্ট খুব কম কাজ করে। আমাদের সফল হওয়ার সবথেকে বেশি যে এই জিনিসটা কাজ করে সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। এখনকার সময়ে সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে স্মার্ট ওয়ার্ক।
আসলে হার্ড ওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্কটা অনেক বেশি জরুরি। আমি আসলে কোন জায়গায় এফোর্টটা দিব এবং কতটুকু দিব, সেই জিনিসটাই আসলে আমার আমার যে ডেস্টিনেশন সেটাই ঠিক করে দেয় কিভাবে দিচ্ছি। সো আমি আবারও বলছি, যদি আমার প্রতিদিন অর্থাৎ কনসিস্টেন্সি যদি থাকে, আমি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম নিয়ে কাজ করি, ৩ মাস, ৬ মাস, ৯ মাস, ১ বছর। তো আমি যদি প্রতিদিন একটু একটু স্মল এফোর্ট দেই, সেটা কিন্তু একটা বছর পরে যদি আমি পার ডে 1% করে এফোর্ট আমি ডেভেলপ করি, তাহলে একটা বছর শেষে ৩৬৫ দিন পরে আমার সেটা 37% মানে আমি নিজেকে তৈরি করতে পারি। তো কনসিস্টেন্সি একটা বিশাল জিনিস, যেটা আসলে আমরা শুরুতে বুঝতে পারি না, কিন্তু একটা নির্দিষ্ট জার্নির পরে বা নির্দিষ্ট সময় পরে আমরা সেটা টের পাই যে আমার আসলে এতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি আজকে যদি একটা অ্যাসাইনমেন্ট দিই, আমার এখানে যারা অডিয়েন্স আছে বা যারা এখানে আমরা সবাই স্টুডেন্ট, আমরা যে কোনো একটা স্কিল আমরা শিখতে চাই বা শেখা যদি আজকে শুরু করি, আজকে থেকে যদি আমি টানা ৩০ দিন কন্টিনিউয়াসলি করে যাই, অবশ্যই 31 নাম্বার ডেইজে আমি অবশ্যই একটা রেজাল্ট পাবো। কিন্তু আমি যদি আজকে শুরু করি, ৫ দিন পরে যদি এটা রেজাল্ট পাওয়ার চেষ্টা করি, সেটা কিন্তু আসলে আমি ওইভাবে পাবো না। আমাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। সময় দেওয়ার পরে কিন্তু রেজাল্টটা আসবে। সো কনসিস্টেন্সি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টার্ম ইন স্কিল ডেভেলপমেন্ট। এটা বললাম তো, এটা একটা সায়েন্স। ঠিক আছে? তো কনসিস্টেন্সি ইজ দ্য মাস্ট থিং। তো এখানে একটা জিনিস হচ্ছে মোটিভেশন অনেক ইম্পোর্টেন্ট। আমাদের একটা মোটিভেশন সেট করতে হবে। যে নিজের একটা মোটিভেশন থাকতে হবে, ওন মোটিভেশন, নট লাইক ফ্রম আদার্স। কারণ প্রত্যেকের জার্নি ডিফারেন্ট। কারো কেউ একটা ভালো একটা ওয়েতে ভালো করেছে, তার সেম ওয়েতে যে আমি ভালো করব সেটা কিন্তু ডেফিনিট না, সেটা কিন্তু বাস্তব না। কারণ আমার লাইফের জার্নি এবং হচ্ছে যে সাকসেসফুল হয়েছে তার লাইফের জার্নি সেম না। তো সেই ক্ষেত্রে আমাদের আমাদের নিজেদের মোটিভেশন খুঁজতে হবে যে আমরা কেন এই স্কিলটা শিখবো, আমরা কেন এই পথে আগাবো। সো যদি আমাদের নিজেদের একটা মোটিভেশন সেট থাকে, নিজেদের একটা প্ল্যান থাকে, ডিটারমিনেশন থাকে, আই বিলিভ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টু বি কনসিস্টেন্ট। ঠিক আছে? একদিন ১০ ঘন্টা পড়লাম আর বাকি ৭ দিন হচ্ছে আমি ঘুরে বেড়ালাম, মানে একটু নিজেকে অন্যভাবে সময় দিলাম, সেটা আসলে ইফেক্টিভ হবে না। যদি আমি প্রতিদিন ১ ঘন্টা করে ১০ দিন ১০ ঘন্টা আমি সময় দিই, এই ১০ ঘন্টাকে ভাগ করে, this will be most effective part. ঠিক আছে? সো কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টার্ম। আমি চেষ্টা করি এখন কনসিস্টেন্ট থাকার। আমি নিজেও এই টার্মটাকে নিজের মধ্যে ইনস্টল করতে পারিনি। দেখা যায় যে আমি টানা ৪ দিন ৫ দিন করার পর টায়ার্ড হয়ে যাই। ৫ম দিন আর হয়তোবা এটা হচ্ছে না, হয় না। তো এটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়, বাট স্টিল আমরা যারা করতে পারি তারাই কিন্তু সাকসেসফুল হবে। এবং আরেকটা জিনিস বলি, যদি ইফ ইউ ডু কেস স্টাডি ফ্রম দ্য সাকসেসফুল পারসনস ইন দ্য ওয়ার্ল্ড, তাদের বেশিরভাগই দেখা যাবে তারা একটা জিনিসে কনসিস্টেন্ট ছিল। ঠিক আছে? যেই বিষয়ে যেই পারদর্শিতা আছে, তারা কিন্তু একটা বিষয়ে লেগেছিল। প্রতিদিন কিছু না কিছু করেছিল। আমরা যদি ওই জিনিসটা প্রতিদিন করি, ডেফিনিটলি আমি যেহেতু ইংলিশের টিচার ছিলাম বাংলাদেশে থাকতে, আইএলটিএস করাতাম। তো মেইনলি হচ্ছে যখন স্টুডেন্টদের দেখলাম হতাশ হয়ে যায় কয়েকদিন ক্লাস করার পর, তখন আমি তাদেরকে কনসিস্টেন্সি কিছু টিপস টেকনিকস শিখিয়ে দিতাম যে কিভাবে কনসিস্টেন্ট থাকা যায়, ভেরিয়েশন রাখা যায়। তো এই জায়গায় অনেক বেশি আ মানে গুরুত্বের সাথে কাজ করতে হবে আরকি। আমি মনে করি যে কনসিস্টেন্সি হচ্ছে সবার আগে। এটা মাস্ট। এটা ছাড়া আসলে সামনে আগানো অনেক চ্যালেঞ্জিং। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর ভাইয়া, আমাদের ক্যারিয়ারের তো প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা জবটাকেই মানে আমরা আমরা কোন জবে কোন সেক্টরে যাব এরকম একটা প্ল্যানিং থাকে। তো আপনার মতে কোন টাইম থেকেই আসলে আমাদের মানে একটা প্ল্যানিং সেট করে রাখা উচিত যে আমি এই সেক্টরেই যাব, আমি এই দিকেই কাজটা করব, এই দিকে আমি স্কিল ডেভেলপটা করব? আর আপনি কখন থেকে আপনার এই টিচিং প্রফেশনে আসার প্ল্যানিংটা কি সাডেন, নাকি আপনি আগে থেকেই প্ল্যান করেছিলেন যে আপনি টিচিং প্রফেশনেই আসবেন? আচ্ছা, আমি আমার ইউনিভার্সিটি লাইফের শুরু থেকেই আসলে টিচিং এর সাথে যুক্ত ছিলাম। দেখা গিয়েছে যে আমার ১ম এই আমি আমার ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে যখন উঠি, তখন আমি নিজে থেকে চিন্তা করলাম যে না, আমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। ফ্যামিলি থেকে প্রেশার না দিয়ে আমি যাতে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি। সেটা থেকে আমি শুরু করলাম টিউশনস। আই স্টার্টেড টিউশনস। আমি শুরু করি ১ম আমার সবকিছুই দেখা গেছে আমি টিউশন থেকেই আমার লাইফটা স্টার্ট হয়।
সো আই স্টার্টেড টিউশনস, দেন কোচিং সেন্টার, দেন হচ্ছে বিভিন্ন জায়গায় পড়াতাম। কারণ হচ্ছে এজ এ স্টুডেন্ট আমাদের সব থেকে বড় অ্যাসেটটা হচ্ছে আমার নলেজ এন্ড এক্সপিরিয়েন্স। আমি যদি এটাকে টিচিং এর মধ্যে কনভার্ট করতে পারি আমার জন্য একটু ইজিয়ার, কারণ আমি স্টুডেন্ট অবস্থায় কিন্তু বাংলাদেশি পার্সপেক্টিভে আমি জব পাবো না। ঠিক আছে, স্টুডেন্ট অবস্থায় আমাকে কেউ জব দিবে না, পাশাপাশি পার্ট টাইম কেউ জব দিবে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে টিউশনস ই হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার থিং। তা আমিও ওইরকমই স্টার্ট করি, দেন কোচিং সেন্টার, তারপর হচ্ছে আহ, অনেক নিজে থেকেই একটা প্রতিষ্ঠান দাঁড় করানো। তো এভাবে আসলে আমার শুরুটা। তো মেইনলি হচ্ছে টিচিং এ আসার পেছনের মোটিভেশনটা হচ্ছে আই লাভ টু টিচ। কারণ আমার লার্নিং এর একটা একটা বড় আহ, খিদা আছে। ঠিক আছে, আই এম ভেরি মাচ থার্স্টি ফর নলেজ। সো এই লার্নিং এর জায়গা থেকে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একটা জায়গা থেকে পড়েছিলাম যে ইফ ইউ ওয়ানা টিচ বেটার, সরি, ইফ ইউ ওয়ানা লার্ন বেটার, ইউ হ্যাভ টু টিচ বেটার। ভালো টিচিং এর মধ্যে থাকলে ভালো পড়া মানে শেখা হয়। এখন এই শেখার জায়গা থেকে আসলে টিচিং এ আসা, কারণ আমি ওই জিনিসটার প্রুফ পেয়েছি। যখন আমি একটা কনসেপ্ট বা একটা বিষয় কাউকে পড়াচ্ছি, দেখা গেছে যে আমি ওইটা পড়াতে গিয়ে আমার অনেক কিছু স্টাডি করতে হচ্ছে, ওই ব্যাপারে অনেক ঘাটাঘাটি করতে হচ্ছে, রিসার্চ করতে হচ্ছে। তাহলে আলটিমেটলি লাভটা কার হচ্ছে বেশি? আমারই হচ্ছে। আমি কাউকে যদি শেখাতে যাই তাহলে আমাকেই বেশি শিখতে হচ্ছে। তো একজন শিক্ষক বা শিক্ষক হওয়ার পেছনের বা টিচিং এ আসার পেছনে এটা একটা মোটিভেশন যে আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য বেস্ট লার্নার্স। আমি আসলে লার্নিং এর সাথে থাকতে চাই। সো ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড লার্নার, ডু স্টার্ট টিচিং। এটা একটা বেস্ট অ্যাডভাইস আমি মনে করি। এবং যারা আসলে টিচিং এ আসে তাদেরকে অনেক কিছু শিখতে হয়। সো দ্যাটস দ্য অ্যাকচুয়ালি মোটিভেশন, এবং এটাই আমার পেছনে বেশি কাজ করেছে আর কি। তা আমি 2016 সাল থেকেই আসলে টিচিং এর সাথে যুক্ত আছি। এবং আমি বিভিন্ন টিচার্স ট্রেনিং কোর্স করেছি, বিভিন্ন সার্টিফিকেশন কোর্স করেছি, ট্রেনিং নিয়েছি। তারপর আস্তে 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 বিভিন্ন লেভেলের টিচার হিসেবে কাজ করেছি, অ্যাডল্ট থেকে শুরু করে টিনেজার্স থেকে শুরু করে অ্যাডল্ট লেভেলে। তবে বাচ্চাদের পড়ানো হয় নাই, বাট আমার খুব ইচ্ছা বাচ্চাদের, হ্যাঁ, এমনিতে ভলান্টারি কিছু কাজ করেছিলাম, কিছু এনজিওর সাথে বাচ্চাদের পড়িয়েছি। বাট ইট ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট থিংস, কারণ এদের পড়ানোর জন্য আলাদা ট্রেনিং দরকার, আলাদা স্কিলস দরকার। ঠিক আছে, তো টিচিং এর পেছনে আসলে একটাই উদ্দেশ্য ছিল যে টু বি এ গুড লার্নার। আমার ওই লার্নিং এর মানে আগ্রহ থেকে আসলে টিচিং এ আসা। আচ্ছা, আই গেস ওর নেট প্রবলেম। নেক্সট কোয়েশ্চেনটা আমি বলছি। আচ্ছা, শিওর আমার ভাইয়া। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আহ, এই স্টুডেন্ট লাইফ থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিংটা কিভাবে করা যেতে পারে? ওকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস স্টুডেন্ট লাইফের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমি মনে করি। কারণ স্টুডেন্ট লাইফে শুধু স্টাডি করে আমরা আসলে খুব বেশি দূর আগাতে পারবো না। কারণ এখনকার সময়ে স্টাডি জিনিসটা এমন হয়েছে, বা রেজাল্ট জিনিসটা এমন হয়েছে যে সবাই মোটামুটি ভালো রেজাল্ট করছে, সবাই জিপিএ 5, সবাই ভালো গ্রেড পাচ্ছে। আমি জিপিএ 5 বলবো না, ভালো গ্রেড পাচ্ছে, ভালো সার্টিফিকেট পাচ্ছে ম্যাক্সিমাম অফ দ্য পিপল। বাট এটাই আসলে এনাফ না। যখন আমরা কোন একটা কিছু করতে যাই, জব করব কিনবো, কিংবা হচ্ছে আমরা যদি বিজনেস করতে চাই, আমাদের একটা স্কিল সেটের প্রয়োজন। তো আমি যদি শুরুতেই মানে আমার ইউনিভার্সিটি বা হচ্ছে আমি যেই সাবজেক্টে পড়ছি, আমার ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা প্ল্যান আগে থেকে করে রাখি যে আমি হচ্ছে এই জায়গায় পৌঁছাতে চাই, আগামী 5 বছরে আমি এই জায়গায় পৌঁছাতে চাই, আগামী 10 বছরে। এটা শর্ট টার্ম প্ল্যান, লং টার্ম প্ল্যান। তো স্টুডেন্ট অবস্থায় এটা শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি মনে করি সব থেকে আইডিয়াল টাইম হচ্ছে ভার্সিটির ফার্স্ট ইয়ার। কারণ হচ্ছে আমরা স্কুল কলেজে আসলে ওই জিনিসটা হয়ে ওঠে না। এটা খুবই চ্যালেঞ্জিং, কারণ স্কুল কলেজের যে কম্পিটিশন এবং হচ্ছে আমরা যে জার্নির মধ্য দিয়ে যাই, এটা প্র্যাকটিক্যালও না। এটা আমরা এক্সট্রা কারিকুলার ওইভাবে মনোযোগ দিতে পারি না। বাট স্টিল আমরা যদি ক্লাস 9 থেকে শুরু করতে পারি, ক্লাস 8 থেকে বা আরো আগে থেকে শুরু করতে পারি, এটা আমাদের জন্য অনেক ইজি হবে। কারণ যত আগে যে শুরু করবে তার জন্য তত পরে ম্যানেজ করাটা ইজি হবে। এখন কেউ যদি পরে জার্নিটা স্টার্ট করে, তাহলে তার লার্নিংটা শুরু হচ্ছে লেটে। এখন কেউ যদি ক্লাস 6 থেকে সে স্টার্ট করেছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সাচ এস ডিবেটস, কিংবা হচ্ছে পাবলিক স্পিকিং, কিংবা হচ্ছে কোন একটা
যেকোনো একটা স্কিলস রিলেটেড এক্সট্রা কারিকুলার বলতে তো আমরা এগুলাই বুঝি, পাবলিক স্পিকিং, ডিবেট, তারপর হচ্ছে আর কি কি আছে, যেমন হচ্ছে বিএনসিসি, স্কাউটিং, এই যে ব্যাপারগুলো থাকে যেগুলো নিজেদেরকে আহ, পড়াশোনার পাশাপাশি হচ্ছে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য হেল্প করে। আমরা কিন্তু ওগুলাকে এক্সট্রা কারিকুলার হিসেবে চিন্তা করি। তো আমরা যদি আগে থেকেই শুরু করি, একদম স্কুলের হাই স্কুল থেকেই শুরু করতে পারি, যারা হাই স্কুলে আছে, যারা অলরেডি স্কুল কলেজ পার হয়ে ইউনিভার্সিটিতে চলে আসছে কিন্তু স্কুল কলেজে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত হওয়ার সুযোগ ছিল না, তারাও কিন্তু আমরা ইউনিভার্সিটি শুরু করতে পারি। তো আসলে যে যত আগে শুরু করবে তার হচ্ছে লার্নিং এর জার্নিটা তত লম্বা হবে, আর যত লম্বা লার্নিং এর জার্নি হবে তত আসলে বেটার আউটপুট পাওয়া যাবে। তো আমার কাছে মনে হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট কেন্দ্রিক আমি আসলে চিন্তা করব না। আমি চিন্তা করব যে আমি এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমি আমার স্কিল গুলাকে ডেভেলপ করব। সেখানে গুরুত্বপূর্ণ যেই যে স্কিল গুলো আছে, আমরা যদি একটু গুগল করি, এখন গুগলে সবকিছুই আছে, 21st সেঞ্চুরি স্কিলস লিখে সার্চ করি, এই সেঞ্চুরির স্কিল, এবং আরো যদি স্পেসিফিকলি বলি, গুগলকে সার্চ করি যে 2024 সালের টপ স্কিলস গুলা কি কি আছে, এর মধ্যে আমি কোন স্কিল গুলো আমার মধ্যে আছে, কোন স্কিল গুলো আমি এখনো শিখতে আহ মানে আমার মধ্যে নেই, বা কোনগুলো আসলে জরুরি। আমি যদি জাস্ট সার্চ করি, আই ক্যান ফাইন্ড আ লট অফ স্কিলস আমি যেগুলো জানি না। সো আমার উচিত হবে আমি এখনই এটা নিয়ে শুরু করা, এটা নিয়ে কাজ করা। কারণ দুনিয়াটা কিন্তু আগের মতো ট্রেডিশনাল ওয়েতে আর চলবে না। এখন দেখা যাবে এটা, এখন এআই চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এখন দুনিয়াটা এত ফাস্ট আগাচ্ছে যে আমরা ওই ট্র্যাডিশনাল স্টাইলে যদি আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আসলে সামনে আগানো খুব চ্যালেঞ্জিং হবে। তো আমার কাছে মনে হচ্ছে এখনকার সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সময়টা আসছে, এই সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া এবং সেটার সাথে পাশাপাশি যে স্কিলগুলো আমাদের দরকার, সেই স্কিলগুলো নিয়ে কাজ করা। তবে অবশ্যই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমি যদি আমার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে চাই বা পারি, সেটার জন্য আমাকে অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যুক্ত হতে হবে। সেটা হতে পারে ডিবেট, সেটা হতে পারে কোন একটা সংগঠনের সাথে কাজ করা, সোশ্যাল ওয়ার্ক করা। দেয়ার আর লট অফ থিংস উই ক্যান ডু। আমরা আমি কয়েকটা এক্সাম্পল বললাম, স্কাউটিং একটা ভালো অপশন হতে পারে, বিএনসিসি একটা ভালো অপশন হতে পারে। দেয়ার আর মেনি অর্গানাইজেশনস ওয়ার্কিং, বাট আমি যেগুলো বললাম সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। এগুলো বাংলাদেশে এবং হচ্ছে দেশের বাইরেও বেশ ভালো ভ্যালু ক্রিয়েট করে। তো আমার কাছে মনে হয় আমরা যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাকে ওইভাবে প্ল্যান করি, অবশ্যই এক্সট্রা কারিকুলার মানে এই না যে আমি পড়াশোনা বাদ দিয়ে করব। অবশ্যই পড়াশোনার পাশাপাশি আমাকে আমার নিজের স্কিল গুলোকে ডেভেলপ করার জন্য আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত হব। তবে আমার কাছে মনে হয় যে একজন কোয়েশ্চেন করেছে হাই স্কুলে কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে পার্ট টাইম টিচিং। ডেফিনেটলি টিচিং একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে, বাট টিচিং একটা স্কিলের মধ্যে পড়ে। এটা এক্সট্রা কারিকুলার চেয়ে আমি বলবো এটা একটা স্কিল। ঠিক আছে? কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটি হচ্ছে যে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু ভালো টিচার হতে পারে না। এটা কিন্তু একটা পয়েন্ট। কারণ অনেকে ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু যখন কাউকে পড়াতে যায় তখন কিন্তু সে হয়তোবা ওই যে লেভেলের সে যে যেই মানে নলেজটা নিয়েছে সেটা ওইভাবে ডেলিভার করতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে তার মধ্যে ওই স্কিলটা নাই, টিচিং এর স্কিল নাই। আবার আহ, যারা দেখা যায় যে খুব ভালো স্টুডেন্ট ছিল না, বাট স্টিল তার বোঝানোর ক্ষমতা ভালো বা টিচিং স্কিলটা বেশ ভালো, সে কিন্তু দেখা যায় যে ওই যে ভালো স্টুডেন্ট তার থেকে বেশি আউটপুট দিতে পারছে বা ভালো মেন্টরিং করতে পারছে। সো এগুলা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তো অল অ্যাবাউট স্কিলস, ইট ইজ অল অ্যাবাউট স্কিলস। আমি আমার লাইফে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, টু বি অনেস্ট, বাট যখন আমি টিচিং এ আসলাম তখন দেখা গেল যে টিচিং এ আমি ভালো করছি, এবং আস্তে আস্তে ওই জিনিসটা আমাকে ভালো স্টুডেন্টও করে, মানে হতে হেল্প করছে, ভালো লার্নিং এর প্রতি আমাকে আগ্রহী করে দিচ্ছে। সো আলটিমেটলি টিচিং এ আসার পেছনের মোটিভেশনটা আমি বললাম যে ওই যে এক্সট্রা কারিকুলার্স, তারপর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, ওই যে একটা আগ্রহ, ওই আগ্রহ থেকে আমার আসলে টিচিং এ আসার মূল কারণ। তবে আমার কাছে মনে হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সার্টিফিকেটের চাইতে, সার্টিফিকেটটা ঠিক আছে, ফর দ্য টাইম বিং আমাদের সার্টিফিকেটটা দরকার আছে, কিন্তু সার্টিফিকেটের চাইতে আসলে আমার যে স্কিলটা আমি ডেভেলপ করব সেটা আসলে সার্টিফিকেট দিবে না। আবার আমার এমনও হচ্ছে যে সার্টিফিকেট আছে কিন্তু আমার ওই রেলেভেন্ট স্কিলটা নাই, তাহলে তো ওই সার্টিফিকেটের কোনো ভ্যালিউ নাই, রাইট? বাট আমার কাছে সার্টিফিকেট নাই কিন্তু আমার কাছে স্কিল আছে, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। সো আমি বলি যে যারাই আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি বা
এক্সট্রা কারিকুলার নিয়ে কাজ করছি, সার্টিফিকেটের জন্য কোনো কিছুই আমরা করব না। অবশ্যই আমরা আমাদের নিজেদেরকে বিল্ড করার জন্য নিজের যেই ল্যাকিংস গুলো আছে, ইমপ্রুভমেন্ট এরিয়াস গুলো আছে, যেগুলো আমরা শিখতে চাই, সেগুলো নিয়ে যদি কাজ করি, এটা হচ্ছে অনেক বড় একটা ইফেক্টিভ কাজ হবে আর কি। তবে যেহেতু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি বললাম, এটা শুরু করার মানে আদর্শ সময় হচ্ছে স্কুল জীবন। স্কুল জীবনে না পারলে কলেজে, কলেজে যদিও সময় খুব কম থাকে, কলেজে না পারলে সেটা ইউনিভার্সিটিতে। তবে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ মাস্ট মাস্ট জয়েন করতে হবে। আচ্ছা, কমেন্টে একটি কোয়েশ্চেন এসেছে। সাদমান আল নাহিন ভাইয়া বলেছেন যে ভাইয়া বায়োলজি অথবা হেলথ ফিল্ডে হায়ার স্টাডি করতে চাইলে কি কি স্কিল ডেভেলপ করা উচিত? ওকে, যেহেতু আমি হেলথ রিলেটেড ফিল্ডের মানুষ না, তবে আমি জানি যে কিভাবে আসলে স্টাডি করতে। আচ্ছা, এটা স্পেসিফিক একটা সাবজেক্ট নিয়ে, যেমন হচ্ছে বায়োলজি রিলেটেড বা হেলথ ফিল্ডে হচ্ছে আমরা ডক্টর বা ফিজিশিয়ান বা হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রি, কিংবা হচ্ছে আমরা যদি বলি মানে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এইরকম যেই হেলথ রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, ডেফিনেটলি ভাইয়া প্রত্যেকটা জিনিসের স্টেপ বাই স্টেপ স্টেপ আছে। যে আমি আসলে স্পেসিফিক ফিল্ড তো অনেক বড়, আসলে হেলথ ফিল্ডটা তো অনেক বড়। যেমন হচ্ছে সাইকোলজিও কিন্তু একটা বায়োলজির সাবজেক্ট, যদিও আমরা এটাকে ওইভাবে বায়োলজিক্যালি চিন্তা করি না, কিন্তু সাইকোলজিও একটা বায়োলজির সাবজেক্ট। তো আমরা যদি ওইরকম স্পেসিফিক যে ফিল্ডে কাজ করতে চাই, সেই স্পেসিফিক ফিল্ডে যদি আমরা হায়ার স্টাডি করতে চাই, আমি বলি যে ওই সাবজেক্টের যদি আমরা একটু রিভিউ পড়ি, বা ওই সাবজেক্ট রিলেটেড যে পড়াশোনা করছে তাকে আমরা খুঁজে বের করতে হবে যে আমি আসলে আহ, কার কাকে আমি ফলো করছি, আমার একজন মেন্টরকে, বা আমি আসলে মানে কেন ওই সাবজেক্টেই যেতে চাই, কে আমার ইন্সপিরেশন। তো ওইরকম কাউকে আসলে চুজ করতে হবে, এবং হচ্ছে সেভাবে আসলে প্ল্যান করতে হবে। তো আমার কাছে মনে হয় যে হেলথ রিলেটেড ফিল্ডের যদি কোনো ডাক্তার বা কোনো হচ্ছে হেলথ রিলেটেড কেউ অলরেডি ভালো করছে, তাদের কাছে যদি এই কোয়েশ্চেনটা করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে এটা বেস্ট হবে। বাট আমি যেটা মনে করি যে হায়ার স্টাডি যদি আমি করতেই চাই, তাহলে আমাকে প্রথমে আমার যে বেসিক্স যেটা আছে, ক্লাস 9, 10, 11, 12 এইচএসসি পর্যন্ত যেই পড়াশোনাটা আছে, সেটা যদি আমি আমার বায়োলজি বা আমার সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, সবগুলা বেসিক ভালো মতো আমি শেষ করি। তারপরে ইউনিভার্সিটিতে আমি যদি কোনো বায়োলজি সাবজেক্টে পড়তে চাই, আমাকে ওইভাবে অ্যাডমিশন টেস্টে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। বায়োলজি ইউনিটে আমাকে পরীক্ষা দিতে হবে, তারপর হচ্ছে আমি হয়তোবা ওই বায়োলজি রিলেটেড সাবজেক্ট গুলো পাবো। আবার হেলথ রিলেটেড হচ্ছে এটা স্পেসিফিক হওয়া উচিত, যে আসলে কোন হেলথ ফিল্ড তো আসলে অনেক বড়, বায়োলজি ফিল্ডটাও অনেক বড়, আমি আসলে কোন ফিল্ডে যেতে চাই সেটা যদি স্পেসিফিক করে আমি প্ল্যান করি, তাহলে ওই সাবজেক্ট রিলেটেড রিভিউ, ওই সাবজেক্ট রিলেটেড যে নলেজ বা স্কিল গুলা দরকার আছে, আমি নিজেই আসলে পেয়ে যাব। এটার জন্য আসলে আহ মানে কি কি স্কিল ডেভেলপ করতে হবে, এটা ইউ ক্যান ফাইন্ড ইট অন গুগল। কারণ এখন যেহেতু যেই গুগল ভালো করতে পারে, তার জন্য দুনিয়াটা অনেক সহজ। ঠিক আছে? কারণ এই কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞেস না করে গুগলকে জিজ্ঞেস করলে আমার কাছে মনে হয় আরো বেটার অ্যান্সার দিতে পারতো। আমি ওইভাবে অ্যান্সারটা দিতে পারছি না। বাট স্টিল দেয়ার আর মেনি স্কিলস ইউ ক্যান লার্ন। বাট আমার কাছে মনে হয় টু বি স্পেসিফিক, যে আপনি যদি আসলে যে স্কিলটা ডেভেলপ করতে চান, ইউ হ্যাভ টু মানে ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে দেন ইউ ক্যান লার্ন এ লট অফ স্কিলস। আই থিঙ্ক সাদমান আল নাহিন ভাইয়া ওনার কোয়েশ্চেনের অ্যান্সারটি পেয়েছেন। আচ্ছা, ক্যারিয়ার প্ল্যানিং এর ভিতরে আমার আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে যাচ্ছে যে যারা মানে মিড পয়েন্টে এসে লাইক হয়তো শুরুতে তার একটা ক্যারিয়ার প্ল্যানিং ছিল যে এভাবে এভাবে, বাট সামহাও হয়নি, বা ভার্সিটির সেকেন্ড বা থার্ড ইয়ারে এসে এরকম একটা টাইমে তার কি করা উচিত বা কিসে প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা সেটা যদি একটু বলতেন। কোয়েশ্চেনটা আমি ক্লিয়ার বুঝি নাই। কোয়েশ্চেনটা কি ছিল, এরকম যে মাঝপথে এসে অর্থাৎ সেকেন্ড ইয়ারে আসার পরে। মানে সেকেন্ড বা থার্ড ইয়ারে একটা মিড পয়েন্টে আসার পরে দেখা গেছে যে মানে এই টাইমে তার মানে প্রায়োরিটিটা কি হওয়া উচিত, বা তার একটা ক্যারিয়ার প্ল্যানিং, একটা ফিক্সড ক্যারিয়ার প্ল্যানিং ছিল, বাট সামহাও সেটা হয়নি, বা সে তাকে শিফট করতে হচ্ছে অন্য কোনো একটা, হয়তো মেজর চেঞ্জ হচ্ছে বা সামথিং কিছু একটা। তো তার সেই ক্ষেত্রে কি করা উচিত, মানে কিভাবে ওকে, আগানো? এটা বাংলাদেশের পার্সপেক্টিভে এটা কমন যে বিষয়, যে আমি একটা সাবজেক্টে পড়তে চেয়েছিলাম,
কিন্তু আমার রেজাল্ট বা পারিপার্শ্বিকতা কিংবা সিচুয়েশন আমাকে এমন একটা সাবজেক্ট ধরিয়ে দিয়েছে যেটাতে আমি আগ্রহী না। ঠিক আছে? বাট আমাকে এটা কন্টিনিউ করতে হচ্ছে। এটা আসলে থাউজেন্ডস অফ স্টুডেন্টের একটা স্টোরি। এটা আমার সবার, ঠিক আছে? দেখা যায় অনেকের যে আমি আসলে হয়তোবা যে সাবজেক্টটা চুজ করতে চেয়েছিলাম সেটা পাইনি বা সেটা আমি আ করতে পারিনি। কিন্তু দেখা যাচ্ছে আমি অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়তে হচ্ছে। এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বাট স্টিল যদি ১ম এই আমি ডিসাইড করতে হবে আসলে এখানে প্যাশনটা অনেক জরুরি। আমি ১ম এ যদি ডিসাইড করে ফেলি যে আমি আসলে এই সাবজেক্টে পড়তে চাই এবং আমি এই যে ডেস্টিনেশন এ পৌঁছাতে চাই। যদি আমি এইটা করতে পারি, তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু আমি দেখা গেল যে একটা সাবজেক্টে পড়তেছি। তো মাঝপথে এসে দেখা গেল যে আমি মনে করছি না আমার ক্যারিয়ার তো আসলে এটা না। আমার কাছে মনে হয় যে এটা it will be too late to decide to switch যদি ২ বছর পার হয়ে যায়। আমার কাছে মনে হয় একটু এটা না করে বাংলাদেশী পার্সপেক্টিভ এ we should complete it. আমাদের জার্নিটা হচ্ছে আমরা যেখান থেকে শুরু করলাম সেটা কমপ্লিট করা উচিত। আর 3rd ইয়ারে উঠে কিন্তু আমার সুইচ করলে আমার ২ টা বছর বা ৩ টা বছর চলে গেল। সেখান থেকে সুইচ করার সুযোগটা অনেক কম। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেটা কমপ্লিট করে দেন আফটার গ্র্যাজুয়েশন ইউ ক্যান ডিসাইড যে না আমি মাস্টার্স করলে এই সাবজেক্টে করব। বা আমার পছন্দের সাবজেক্ট করব বা আমি আমার হায়ার স্টাডিজ এভাবে করতে চাই। There are many options. But after graduation definitely you can switch এবং এটা সুইচ করার অনেক অপশনস পাওয়া যাবে আফটার গ্র্যাজুয়েশন নো প্রবলেম এবং এটার ক্যারিয়ার সুইচও করা কোনো কঠিন কিছু না বাট ইউ হ্যাভ টু ফিনিশ ইওর গ্র্যাজুয়েশন এখানে কোনো ধরনের লেকিংস করলে বা ঝামেলা হলে পরবর্তীতে অনেক ডিলে হয়ে যাবে কিংবা হচ্ছে ওই সময়টা নষ্ট হয়ে যাবে তো আমার কাছে মনে হয় যে ভার্সিটির 3rd ইয়ার বা 4th ইয়ারে এসে সরি 2nd ইয়ার বা 3rd ইয়ার এসে যদি আমি আমার ক্যারিয়ারকে নিয়ে কনফিউশনে থাকি তাহলে আমার ১ম এই যে ক্যারিয়ার চুজ ছিল সেখানে ঝামেলা ছিল। যে ক্যারিয়ার চয়েস ছিল সেখানে হয়তোবা কোনো ঝামেলা ছিল। এখন এই ঝামেলার একটা মিটিগেশন আছে। ১ম এই আমি আমাদের যারা স্টুডেন্ট আছে তারা যারা পড়াশোনা করে যেমন এখানে ইংলিশের একজন আপু আছে। অনেকেই আছে ইংলিশে পড়তে হয় যে আমি ল্যাঙ্গুয়েজ শিখবো। হয়তোবা ইংলিশে স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং সব ভালো হয়ে যাবে। এরকম একটা মোটিভেশন নিয়ে সে ইংলিশে ভর্তি হয়। কিন্তু দেখা গেল যে সে যখন ইংলিশে পড়তে যায় তখন দেখা যায় তাকে একটা একগাদা শেক্সপিয়ারের বই, তারপর হচ্ছে একটা লিটারেচারের একটা বিশাল সমুদ্রে তাকে ভাসিয়ে দেয়া হয়। সো লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ২ টা কিন্তু ডিফারেন্ট জিনিস। ল্যাঙ্গুয়েজ যদি একটা পার্ট লিটারেচারের, বাট ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার ২ টা ডিফারেন্ট জিনিস। কিন্তু আমরা মনে করি যে ইংলিশে পড়লে মানে আমার এই হবে। তো এই জায়গায় একটা রিভিউ এর একটা ব্যাপার আছে। আমাকে সাবজেক্ট রিভিউ নিয়ে কাজ করতে হবে। সো বিফোর সিলেক্টিং এ সাবজেক্ট আমাকে ওই সাবজেক্টের যে রিভিউ আছে, সাবজেক্ট রিভিউ নিয়ে আমাদের কাজ করতে হবে। এটার জন্য ক্যারিয়ার গাইডলাইনস বা ওই সাবজেক্টে যারা পড়াশোনা করছে তাদেরকে নিয়ে স্টাডি করা, তাদেরকে নিয়ে সময় নিয়ে জানা, যে সাবজেক্ট পড়লে কি চ্যালেঞ্জেস আছে, কি ব্যাপারে আমার জানতে হবে, শিখতে হবে। তাহলে দেখা যাবে যে আর মোটিভেশনটা আর ওইটা অন্যদিকে যাবে না। আমি আসলে যেটা চাই সেটাই আসলে পাবো। কিন্তু আমার যদি একটা ভুল ধারণা থাকে তাহলে দেখা যায় মাঝপথে এসে আমি আটকে যাবো যে আসলে তো আমি এটা ভাবি নাই। এটা আমার সাথে কেন হচ্ছে? রাইট? সো এই জায়গায় হচ্ছে অনেক চ্যালেঞ্জ। তো আমি বলব যে চয়েস এর ক্ষেত্রে, ক্যারিয়ার চয়েস এর ক্ষেত্রে আমাদের মূল যে বিষয়টা হচ্ছে যে আমরা যখন ক্যারিয়ারটা চুজ করব বা আমি যখন পড়তে যাবো ইউনিভার্সিটিতে, I have to choose মানে আমার একটা সাবজেক্ট চয়েস লাগবে। সেই সাবজেক্ট চয়েস এর উপর ভালো একটা রিভিউ লাগবে। রিভিউ দেখার পর ওই সাবজেক্টের do's and don'ts and everything আমি যখন কম্পারিজন এ নিয়ে আসবো দেন আসলে আমার ওই মানে ওই চ্যালেঞ্জটা আর ফেস করতে হবে না। বাট মাঝামাঝি সময়ে আসলে তখন আর there is no way to return মানে পেছনে আসার সুযোগ নাই। যদি পেছনে আসতেই হয় তাহলে আমাকে ২ টা বছর বা ৩ টা বছর ফেলে দিতে হবে। আবার নতুন করে রিস্টার্ট করতে হবে। সো এই জায়গাটাই হচ্ছে আমি বলি রিস্টার্ট না করে ওটা ফিনিশ করে দেন হচ্ছে you can start again in another subject. I believe এই গ্রেট, গ্রেট। আমি জানি না যথাযথ হয়েছে কিনা বাট আমি এভাবেই ফিল করি আরকি। না, ইটস অলরাইট। ইট ওয়াজ গ্রেট। ওয়ালিদ ভাইয়া মানে কমেন্ট করেছেন যে আমি একটা হাই স্কুলের কেমিস্ট্রি আর টিচার হিসেবে 3 ইয়ার্স ছিলাম। আমি কেমিস্ট্রিতে ব্যাচেলর কমপ্লিট করেছি। স্টাডি অ্যাব্রডে কেমিস্ট্রিতে মাস্টার্স করতে চাইলে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে স্কলারশিপ বা ভিসা পেতে হেল্প করবে কিনা? কোয়েশ্চেনটা হচ্ছে কমেন্ট থেকে উনি একজন কোয়েশ্চেন এসেছে। শিক্ষক হিসেবে আছেন। 3 ইয়ার্স জি। কাজ করছেন, তাই তো? আ উনি ব্যাচেলরও করেছেন হচ্ছে কেমিস্ট্রিতে।
ফ্যান্টাস্টিক। হ্যাঁ, তো এবং স্টাডি স্টাডি অ্যাব্রোডে কেমিস্ট্রিতে মাস্টার্স। মানে হ্যাঁ, স্টাডি অ্যাব্রোডে ডেফিনেটলি কেমিস্ট্রিতে মাস্টার্স করতে এই ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা অনেক হেল্প করবে। তবে আমার কাছে মনে হয় যদি আমরা ওই সাবজেক্ট রিলেটেড রিসার্চ এবং যদি কোনো রিসার্চ রিলেটেড কাজ করতে পারি এবং হচ্ছে কোনো একটা প্রবলেম সলভিং নিয়ে কাজ করতে পারি, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে পারি, আমার কাছে মনে হয় এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। টিচিং তো ডেফিনেটলি একটা ভালো জিনিস, কিন্তু যদি আমি স্কলারশিপ নিয়ে চিন্তা করি, স্কলারশিপটা আসলে আমি কোন জায়গায় হায়ার স্টাডিতে কেন আমি পেতে চাই? মনে হচ্ছে আমি যদি পিএইচডি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেতে চাই, কিংবা হচ্ছে আমি যদি আহ, মানে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আছে, অথবা হচ্ছে আমি যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হতে চাই, সেক্ষেত্রে আমি অবশ্যই স্কলারশিপ ক্লেম করব। তো স্কলারশিপের যে যোগ্যতাটা হচ্ছে যে আমার পেপারস, আমার রিসার্চ ওরিয়েন্টেড কাজ আছে কিনা। যদি আমার রিসার্চ ওরিয়েন্টেড কোনো সাকসেস থাকে, সেক্ষেত্রে আমার ওই জায়গায় স্কলারশিপ পাওয়াটা অনেক ইজি হবে। আর যদি রিসার্চ ওরিয়েন্টেড কাজ কম থাকে, সেই ক্ষেত্রে স্কলারশিপটা একটু চ্যালেঞ্জিং হয়। কারণ স্কলারশিপ গুলা বেস হচ্ছে, স্কলারশিপ পাওয়ার পূর্ব শর্তই হচ্ছে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি প্রফেসররা ওরা চায় যে আমরা আমাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা কিরকম, আমাদের স্টুডেন্টদের তাদের রিসার্চের প্রোফাইলটা কিরকম আছে। যদি কারো রিসার্চ এবং থিসিসের প্রোফাইলটা ভালো থাকে, সে আসলে ওই স্কলারশিপে ভালো করতে পারে। তবে যেহেতু ওনার রেলেভেন্ট সাবজেক্ট কেমিস্ট্রি, উনি কেমিস্ট্রিতে গ্রাজুয়েশন করেছে, টিচিংও করছে, আই বিলিভ ওনার চান্সেস আছে উনি এটা ভালো করতে পারবে। ডেফিনেটলি ওনার প্যাশন আছে কেমিস্ট্রি নিয়ে, এবং কেমিস্ট্রি নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে। আমি মনে করি ভাইয়া, ইউ মে ইউজ দ্য লিঙ্কডইন। লিঙ্কডইন যে পার্টিকুলার যে সাইট আছে, আমরা কেমিস্ট্রি রিলেটেড যেই সাবজেক্ট গুলো আছে, আহ, সেই সাবজেক্টের বেশ কিছু প্রফেসরস আমরা লিঙ্কডইনে পেয়ে যাব। I think you can get the connections if you message them, if you reach them out. 100 জনকে মেসেজ দিলে একজন তো রিপ্লাই করবে, রাইট? সো ডেফিনেটলি উই হ্যাভ টু রিচ দেম আউট। যারা ওই ফিল্ডে, পার্টিকুলারলি কেমিস্ট্রি কোন একটা ফিল্ডে ভালো করছে, আমার জানা মতো কয়েকজন আছে। আমার সাথে যদি পার্টিকুলারলি কন্ট্যাক্ট করা হয়, আমি হয়তো বা কাউকে রেকমেন্ড করে দিব। তবে আমার কাছে মনে হয় যে নিজে থেকে যদি আমরা সার্চ করি, এবং এটা অনেক ভালো একটা ইফেক্টিভ কাজ হবে। বা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ থেকে যারা কেমিস্ট্রি নিয়ে বাইরে পড়তে গিয়েছে বা স্কলারশিপে আছে, স্কলারশিপের ভিসা নিয়ে আসছে, আমার কাছে মনে হয় তাদের কাউকে যদি আমরা রিচ করতে পারি, এটা অনেক বেশি ইফেক্টিভ হবে, পার্টিকুলারলি কেমিস্ট্রি ফিল্ডের। ঠিক আছে? আমার কাছে মনে হয় যে আহ, আমি অ্যান্সারটা দিতে পেরেছি। এবং হ্যাঁ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স হেল্প করবে ডেফিনেটলি। ওয়ার্ক এক্সপিরিয়েন্স অলওয়েজ অলওয়েজ হেল্প করবে, এটা কোনো ডাউট নাই। ঠিক আছে? আমরা যতই যেখানেই যে এই এফোর্টটা দেই না কেন, এই এফোর্টটা আমাদের কাজে দিবে, মাস্ট। আপু, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আই গেস ওনার নেট প্রবলেম। আমি নেক্সট কোয়েশ্চেনটা করছি। আহ, আপনার এই জার্নির ক্ষেত্রে আপনার ইন্সপিরেশন কে ছিল, বা কেউ আপনার ইন্সপিরেশন আছে কিনা, সেটা যদি শেয়ার করতেন। আসলে আমি ইন্সপিরেশন পার্টিকুলারলি একজন বা দুজনের নাম বলবো না, বিকজ আমি আসলে অনেক মানুষের কাছ থেকে শিখি। সো আমি মনে করি আমার বেশ কিছু ইন্সপিরেশনস আছে, এবং যারা আসলে টিচিং এর সাথে আছে। সো এখানে একজনের নাম বললেই হয়, না বললেই মানে কি বলা যায়, আমি আসলে অনেক বছর ধরে ওনাকে ফলো করি। আপনারা সবাই জানেন উদ্ভাস উন্মেষ বা অন্যরকম গ্রুপের যে ফাউন্ডার মাহমুদুল হাসান সোহাগ ভাই। তো আমি নিজেও একজন উদ্ভাসের স্টুডেন্ট ছিলাম। তো আমি তাদের কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। প্লাস হচ্ছে দীর্ঘদিন ধরে বাংলাদেশে তারা হচ্ছে এডুকেশন নিয়ে বিভিন্ন এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছেন। তো হি ইজ ওয়ান অফ মাই ইন্সপিরেশনস, সোহাগ ভাই। ওনার আইডিওলজিটা আমরা ফলো করতে পারি। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ ইন টার্মস অফ এন্টারপ্রেনারশিপ, এডুকেশন মুভমেন্ট।
তারপর হচ্ছে আইমান সাদিক আছে 10 মিনিট স্কুলের। এরকম বেশ কিছু, আমি আসলে একজনের দুইজনের নাম বললে আসলে আহ, দেখা যাবে যে অন্যরাও মাইন্ড করতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই লার্নিং এর একটা জার্নিতে উই উই ক্যান ফাইন্ড আ লট অফ পিপল দোজ হু আর লাইক ইন্সপিরেশন টু আস। সো আমার অনেকগুলো ইন্সপিরেশন আছে, বাট আমি দুজনের নাম বললাম, আরো অনেক ইন্সপিরেশনস আছে, আমার টিচার্স, আমার মেন্টরস, আমার স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, ইউনিভার্সিটির প্রফেসরস। সো দে ওয়ার মাই ইন্সপিরেশন। সো ইন্সপিরেশনের আসলে শেষ নাই, প্রত্যেকটা স্টেপেই আমাদের ইন্সপিরেশন থাকে। তো আমার কাছে মনে হয় যে দেয়ার আর লট অফ এখানে আমার একজন টিচার আছে মাইক নাম। সো আমার একজন ট্রেনার, হি ইজ মাই ইন্সপিরেশন অ্যাজ ওয়েল। ওনার একসাথে 3টা পিএইচডি আছে। সো মানে এটা একটা হিউজ ইন্সপিরেশন আমার জন্য। তো এখানে আসলে যতই স্টাডি ফিল্ডে দেখা যাবে যে ইন্সপিরেশনের শেষ নাই, প্রচুর ইন্সপিরেশন পাওয়া যাবে। ঠিক আছে, তো একজন দুজনের নাম বলে আসলে শেষ করা যাবে না। এখানে অনেক ইন্সপিরেশন আমার জন্য কাজ করে। সো আই ক্যান লার্ন ফ্রম এনিওয়ান, এনিওয়্যার। আমাকে কি এখন শোনা যাচ্ছে? ইয়েস, এখন জি, শোনা যাচ্ছে। লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, যেহেতু জব নিয়ে কথা হচ্ছে, তো আমি জানতে চাই যে একটা জব সেক্টরে আমরা দেশের বাইরে হোক বা দেশের ভিতরে সিভি মেকিং এ আমরা কি কি ফলো করতে পারি, সিভি মেকিংটা নিয়ে যদি বলতেন। ফ্যান্টাস্টিক। এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল যে সিভিটা হচ্ছে আমাদের পার্সোনাল পোর্টফোলিও বা হচ্ছে আমাদের পার্সোনাল রিফ্লেকশন। আমি আমার জীবনে যা যা শিখেছি, যা যা এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে আমি আমার সিভির মাধ্যমে প্রকাশ করতে পারি। তো আমি যদি সিভি নিয়ে চিন্তা করি, তো এখনকার প্রথম জিনিসটা হচ্ছে ফরম্যাটিং, তারপর হচ্ছে আমার একটা প্রোফাইল সামারি বা প্রফেশনাল সামারি, তারপর হচ্ছে অ্যাচিভমেন্টস, তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, তারপর হচ্ছে এই ব্যাপারগুলোই হচ্ছে আমার গোছানো থাকে। স্কিলস, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই জিনিসগুলো যখন আমি একটা পেপারের মধ্যে নিজেকে গুছিয়ে নিয়ে আসবো টাইম লাইন ধরে, সেটাই আমার সিভি হবে। এখন সিভির একটা স্ট্যান্ডার্ড হচ্ছে এখনকার সময়ে, সেটা হচ্ছে এটিএস অপটিমাইজেশন। এটিএস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। এখনকার সময়ে আমরা যখন সিভি কোনো একটা জবে অ্যাপ্লাই করি, তখন আসলে এটিএস সফটওয়্যার দ্বারা হচ্ছে আমাদের সিভি গুলাকে ওইভাবে স্ক্রিনিং করা হয়। তো আমার কাছে মনে হয় যদি আমরা এটিএস লিখে সার্চ করি, গুগলে সার্চ করি, উই ক্যান ফাইন্ড এ লট অফ রিসোর্সেস রিগার্ডিং সিভি। সো সিভি রাইটিং অনেকটা গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের ইউনিভার্সিটি লাইফে। এটাকে কমপ্লিটলি আগে থেকে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে যদি আমরা সিভি মেনটেন করি, ফাইনাল ইয়ার পর্যন্ত দেখা যাবে যে আমি যদি সিভিটা প্রপারলি প্রথম সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, প্রত্যেক সেমিস্টারে আমার কিছু স্কিল নিয়ে আমি কাজ করি, দেখা যাবে ওই সবগুলো স্কিলই আমি সিভিতে অ্যাড করতে পারছি। তবে শুরুটা জরুরি। এখন দেখা গেল যে আমি থার্ড ইয়ারে চলে আসছি, কিন্তু আমার কোনো একটা সিভিতে অ্যাড করার মতো তেমন কোনো স্কিল নাই। ইটস নেভার টু লেট, ইউ ক্যান লার্ন এ স্কিল অ্যান্ড ইউ ক্যান এড ইট হিয়ার। সো সিভিতে হচ্ছে আমরা ইউনিভার্সিটি বা স্টুডেন্ট অবস্থায় আমরা হচ্ছে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সিভি মেনটেন করা অনেক বেশি জরুরি। এতে আমার আর একটা মোটিভেশন কাজ করে। আমার যদি একটা ভালো সিভি থাকে, আমার পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার স্কিলস আমি নিয়ে কাজ করি, তাহলে আমি সিভিতে যদি আমি ওই রিফ্লেকশনটা দেখাতে পারি, এটা আমার চাকরি কেন, আমার পড়াশোনার নেক্সট লেভেল বা আমার কি কি জায়গায় আরো কাজ করা উচিত, সেই জিনিসগুলো কিন্তু এই সিভির মধ্য দিয়ে চলে আসে। তো সিভি মেনটেন করা অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি মনে করি এটা ভার্সিটির ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার থেকে একটা নিজের একটা সিভি তৈরি করে ফেলা উচিত। আর সিভির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার আরো কিছু সেশন আছে, আমি অনলাইনে অনেক সময় সেশন নিয়ে থাকি। প্লাস হচ্ছে আমার সিভি নিয়ে আসলে আরেকদিন কথা বলবো। এবং সিভি নিয়ে আরো বাংলাদেশে অনেক ভালো ভালো অনেক মানুষ আছে যারা সিভি রাইটিং নিয়ে পার্টিকুলারলি কাজ করে, যেমন কর্পোরেট আজকের আবিদ ভাই, নিয়াজ ভাই আছেন, হি ইজ অফ মাই ফেভারিটস। উনিও কিন্তু সিভি রাইটিং নিয়ে কাজ করেন, বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ নিয়ে থাকেন। তো আমরা চাইলে কিন্তু ওনার কিছু ফ্রি লেসনস আছে, ফ্রি ভিডিওস আছে, ওগুলো কিন্তু গ্র্যাব করতে পারি। চাইলে ভাইয়ার সাথে কথা বলতে পারি, ভাইয়া কিভাবে একটা ভালো সিভি তৈরি করা যায়। তো আমি মনে করি যে আমরা কাউকে জিজ্ঞেস করার আগে মিনিমাম যে নলেজটা থাকা দরকার, সেটা আমরা গুগল থেকে নিতে পারি। ঠিক আছে, তো আমি একটা টার্ম আজকে বলে দিলাম, এটিএস। এটিএস অপটিমাইজ সিভি, এটা যদি আমরা করতে পারি, এখনকার সময় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আহ, মানে এটিএস অপটিমাইজেশন। সো এটা শুরুতেই ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই শুরু করে ফেলা উচিত।
জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর ভাইয়া, যেহেতু স্টাডি অ্যাব্রোড নিয়ে কথা আমাদের টপিক, তো স্টাডি অ্যাব্রোডের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইংলিশ স্পিকিং। এটা এই স্কিলটাই আমরা কিভাবে ডেভেলপ করতে পারি? আচ্ছা, স্কিল ডেভেলপমেন্ট জিনিসটা হচ্ছে যেহেতু ল্যাঙ্গুয়েজের কথা এখানে আসছে, সো ল্যাঙ্গুয়েজের হচ্ছে আমাদের ৪ টা মডিউল আছে। একটা হচ্ছে লিসনিং, রিডিং, রাইটিং এবং হচ্ছে স্পিকিং। এই হচ্ছে টোটাল ৪ টা মডিউল। তো আমাদের আসলে শুধু স্পিকিং এ ভালো করলে হবে না। আমাকে লিসেনিং এ ভালো করতে হবে, আমাকে রিডিং এ ভালো করতে হবে, রাইটিং এ ভালো করতে হবে। অর্থাৎ ৪ টা ডিফারেন্ট মডিউলে আমাকে ভালো করতে হবে। এখন আমি যদি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট টা চিন্তা করি, সেক্ষেত্রে দেখা গেছে ওয়ার্ল্ড এর 95% কেন 99% ইউনিভার্সিটি এখন আইএলটিএস কে প্রেফার করছে। আইএলটিএস অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম সার্টিফিকেট, যেটা হচ্ছে কেমব্রিজ থেকে দেয়া হয়। তো এটা আসলে একটা পপুলার টেস্ট। তো আমরা যদি আইএলটিএস কে স্ট্যান্ডার্ড হিসেবে চিন্তা করি, তাহলে আমাদের জার্নিটা অনেক ইজি হবে আরকি, বা আমাদের যে প্রপার ওয়ে হবে। এখন আমি বলি যে আমরা যদি নিজেদেরকে IELTS এ ভালো করতে চাই, ল্যাঙ্গুয়েজে ভালো করতে চাই, আমাকে আসলে ২ টা স্কিলের উপর কাজ করতে হবে। একটা হচ্ছে রিসেপটিভ স্কিল, একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। সো রিসেপটিভ স্কিল গুলা কোনগুলা? যেগুলো আমরা রিসিভ করি। যেমন হচ্ছে লিসেনিং এর থ্রুতে আমরা রিসিভ করছি। রিডিং এর থ্রুতে আমরা ইনফরমেশন রিসিভ করছি। আর প্রোডাক্টিভ স্কিল কোনগুলা? যেগুলো হচ্ছে আমরা প্রোডিউস করছি। রাইটিং এবং স্পিকিং, যেগুলো আমরা প্রোডিউস করছি। তো আমি যদি রিসেপটিভ স্কিলটাকে প্রাধান্য দেই, অর্থাৎ লিসেনিং এবং রিডিং কে প্রাধান্য দেই, আমার প্রোডাক্টিভ স্কিলটাকে আমি ইজিলি ডেভেলপ করতে পারবো। তো আমাদের একটা মিসকনসেপশন হচ্ছে, বা আমরা আসলে প্র্যাকটিসের প্রপার ওয়েটা ওইভাবে জানি না। এই কারণে আমাদের অনেক চ্যালেঞ্জ হয়। আমি আজকে সকালেও একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি আমার ইংলিশ লার্নিং এর জার্নিটা শুরু করেছি, আমি আসলে কিভাবে করতে পারি? আমি আজকে সকালেই তাকে বলছিলাম, স্টার্ট লিসেনিং। এখন থেকে লিসেনিংটা শুরু করে দেওয়া উচিত। কি লিসেন করব? ইউটিউবে প্রচুর পরিমাণ কনটেন্ট আছে ইংলিশের। আমি যেটা পার্সোনালি পছন্দ করি সেটা হচ্ছে TED, TED। TEDx এর ভিডিওগুলো আছে, বেশ ভালো, ভালো ইয়ে আছে। পডকাস্ট এখন অনেক পপুলার একটা ব্যাপার। ওয়েবিনার্স, সেমিনার্স, there are a lot of things, টক শোস। তো আমি বেশ কিছু চ্যানেলস এর নাম আমার কাছে আছে, যেগুলো আমি আমার স্টুডেন্টদেরকে শেয়ার করি। তো এর মধ্যে আমি একটা বললাম TEDx। এরকম অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ লার্নিং রিলেটেড অনেক চ্যানেলস আছে, উই ক্যান ফাইন্ড অনলাইন। বাট আমার শুরু করতে হবে লিসেনিং দিয়ে। লিসেনিং এবং রিডিং, যত বেশি আমি রিডিং করব, তত আমার রাইটিংটা ভালো হবে। এবং যত বেশি আমি লিসেনিং করব, তত আমার স্পিকিংটা ভালো হবে। এবং এটা কমপ্লিটলি সায়েন্টিফিক। ঠিক আছে? যত বেশি আমি ভালো শুনবো, তত ভালো বলতে পারবো। এবং যত ভালো পড়বো, তত ভালো লিখতে পারবো। দ্যাটস দ্য দ্যাটস দ্য ওয়ে অফ লার্নিং। সো আমরা যদি ইংরেজি বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, আমার এই ২ টা প্রধান স্কিলের উপর মানে জোর দিতে হবে। একটা হচ্ছে রিসেপটিভ স্কিল এবং আরেকটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিলগুলো আমি অলরেডি বলে দিয়েছি। লিসেনিং এবং রিডিং হচ্ছে রিসেপটিভ, আর প্রোডাক্টিভ হচ্ছে স্পিকিং এবং রাইটিং। আচ্ছা, এই রিলেটেড কমেন্টে একটি কোয়েশ্চেন এসেছে যে সাদমান আল নাহিন ভাইয়া আবার কোয়েশ্চেন করেছে যে ভাইয়া এসএটি এর ইংলিশে ভালো মার্ক তুলতে পারলেও কি আইএলটিএস দেওয়া কি ম্যান্ডেটরি হবে কিনা? আচ্ছা, এসএটি হচ্ছে আমেরিকার একটা, বলা যায় আমেরিকার একটা অ্যাডমিশন টেস্ট। এসএটির ইংলিশে ভালো মার্ক তুলতে পারলে ডেফিনেটলি ইংলিশে ভালো করা সম্ভব। তবে আইএলটিএস হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, আর এসএটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্লাস হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল, সবগুলা জাজ করা হয়। তো এটা ডিফারেন্ট জিনিস। এটা ল্যাঙ্গুয়েজ স্কিল, আর এটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল। সো অ্যানালিটিক্যাল স্কিল হচ্ছে এসএটি থেকে জাজ করা হয়, আর ল্যাঙ্গুয়েজ স্কিলটা হচ্ছে কমপ্লিটলি সেপারেট। যদি আমার ল্যাঙ্গুয়েজ স্কিল শো করতে হয়, ডেফিনেটলি আমার, এটা ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুসারে। এখন ইউনিভার্সিটি যদি বলে যে না, আমার এসএটি হলেই চলবে, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমার এসএটি দিলেই হয়ে যাচ্ছে। আর যদি ইউনিভার্সিটি বলে যে এসএটির পাশাপাশি আমার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের প্রয়োজন, সেক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিতে হবে। সেক্ষেত্রে আমেরিকার ক্ষেত্রে টোয়েফেল আছে আইএলটিএস এর পাশাপাশি। ওরা বেশ পপুলার, কম্পিউটারাইজ বেসড হচ্ছে টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো আমেরিকা হচ্ছে টোয়েফেল পছন্দ করতে, এখন অবশ্য আইএলটিএস সবাই প্রেফার করছে, কারণ আইএলটিএস একটা ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড কি বলা যায় ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। সো
ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং হচ্ছে অ্যানালিটিক্যাল বা অন্যান্য যেই আমার টেকনিক্যাল বা কগনিটিভ স্কিলের যে পার্টটা আছে, সেই পার্টটা ডেফিনেটলি ডিফারেন্ট। তো এসএটি হচ্ছে বলবো আমরা একটা অ্যাডমিশন টেস্টের মতো। এটা একটা কমপ্লিটলি কয়েকটা সাবজেক্ট ম্যাথস, তারপর হচ্ছে আমার ইংলিশ, তারপর হচ্ছে আমার সায়েন্সের বেশ কিছু বিষয় থাকে, কোয়েশ্চেন্স থাকে। তো আমার সবগুলোর কম্বিনেশন থাকে। এক্ষেত্রে আমার কাছে মনে হয় ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট। ঠিক আছে? তো আমার যদি এসএটি এর ইংলিশ ভালো মার্ক তোলা যায়, অবশ্যই your English is very good and you can do better in language test as well. আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন যে আইএলটিএস এর রিডিং ইমপ্রুভ করার জন্য কি এসএটি এর রিডিং ফলো করা যাবে কিনা? পারফেক্ট কোয়েশ্চেন, ডেফিনেটলি। রিডিং এর জন্য আসলে যে কোনো ম্যাটেরিয়ালস ভালো, তবে এসএটি, টোএফএল, সরি টোএফএল বলছি, এসএটি, জিআরই এগুলোর যে রিডিং প্যাটার্ন থাকে, সেগুলো আইএলটিএস এর স্ট্যান্ডার্ড, অনেক সময় আইএলটিএস এর স্ট্যান্ডার্ডের চেয়েও বেশি হয়। সো ডেফিনেটলি এসএটি রিডিং গুলো ফলো করা যাবে। তবে আইএলটিএস এর যে ফরম্যাটটা আছে সেটা স্পেসিফিকলি আগে যদি আমরা এসএটি রিডিংটা করে নিই, পরে আইএলটিএস এরটা দেখে দুইটার কিছু ডিফারেন্সেস থাকবে। সো অবশ্যই আমি বুঝতে পারবো যে রিডিং গুলা পড়লে বা রিডিং এর ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি হবে, এটা কোনো সন্দেহ নাই। ইমপ্রুভমেন্ট মাস্ট হবে, কারণ এসএটি একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা অবভিয়াসলি তারা মেনটেন করবে। আইএলটিএস এর একটা স্ট্যান্ডার্ড আছে, অবশ্যই দুইটা দুইটা ডিফারেন্ট, বাট অবভিয়াসলি রিডিং এর যে ইমপ্রুভমেন্ট সেটা অবশ্যই হবে এবং এসএটিটা ফলো করতে পারে, মানে করা যাবে। তো আমার কাছে মনে হয় যে যেহেতু আইএলটিএস এর রিডিং ও আমাদের আইএলটিএস এর ম্যাটেরিয়ালস গুলো অ্যাভেলেবল আছে, ক্যামব্রিজের অফিসিয়াল যে রিসোর্সেস গুলো আছে সেগুলো কিন্তু ক্যামব্রিজের সিরিজ গুলো আছে। সো উই ক্যান লার্ন ফ্রম দ্যাম অ্যাজ ওয়েল ইজিলি। ঠিক আছে? সো আই বিলিভ যে এই এসএটির যে রিডিংটা আছে সেটা আইএলটিএস এর রিডিং এও হেল্প করবে, মাস্ট। ভেরি নাইস। আই গেস যারা কমেন্ট করেছে তাদের অ্যান্সার গুলো পেয়ে গিয়েছে। আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আপনার ক্যারিয়ার প্ল্যানিং এ মানে আপনার যে ক্যারিয়ারের জার্নিতে যে অবস্টেকলস ছিল সেগুলি আপনি পার করেছেন, সেখান থেকে আপনার যে লার্নিং ছিল, তো আপনার কি মনে হয় কোন কোন জিনিসগুলি জানলে আপনার মানে আগে থেকে যদি জানতেন আপনার ক্যারিয়ার শুরু করার আগে, তো ওই জিনিসগুলা কি কি যেগুলি জানলে আপনার ক্যারিয়ার আপনার মনে হয় যে আরো স্মুথ হতো? কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন? আমি হয়তোবা একটু শুনতে পারিনি। ওকে, সরি। আবার রিপিট করছি। মানে আপনার কাছে কি মনে হয় আপনার মতে যে কোন কোন জিনিস যদি আপনি আগে থেকে জানতেন আপনার ক্যারিয়ার শুরু করার আগে, যেগুলি জানলে আপনার হয়তো এই ক্যারিয়ার প্ল্যানিং বা এই ক্যারিয়ারের জার্নি আরো স্মুথ হতো? ওকে, তো আমি একটা যে কথাই বলবো, কনসিস্টেন্সি। আমি যদি আগে থেকে একটু কনসিস্টেন্টলি মানে আর হচ্ছে প্ল্যানিং ওয়েতে কাজ করতাম, আর একটু প্ল্যান্ড ওয়েতে কাজ করতাম, এটা ইউনিভার্সিটির শুরুতে কিংবা আমার ইউনিভার্সিটির শুরুতেই পার্টিকুলারলি, হয়তো বা আরো বেটার হতো। বাট সফার আলহামদুলিল্লাহ, যেভাবে মানে এই পর্যন্ত আসছি, আহ, কোনো রিগ্রেট নাই। বাট স্টিল আরো মনে হয় যে আরো বেটার করতে পারতাম। বাট স্টিল আমি বললাম তো যে সবার জার্নি সেম থাকে না, দেখা যায় বিভিন্ন চ্যালেঞ্জেস থাকে, বিভিন্ন ইস্যুস থাকে লাইফের। তো সব মিলিয়ে দেখা যায় জার্নিটা আসলে যেভাবে আমরা চাই সেভাবে হয় না। বাট আমার কাছে মনে হয় যদি আমি আর একটু গুছালো, মানে আর একটু গুছানো থাকতে পারতাম বা আর একটু প্ল্যান ওয়েতে আগাতে পারতাম, কনসিস্টেন্ট লেভেলে কাজ করতে পারতাম, রেগুলারলি কোনো একটা প্র্যাকটিস করতাম, সেটা আমার জন্য বেশি ইফেক্টিভ হতো আর কি। সো আই বিলিভ যে কনসিস্টেন্সি একটা বিষয় ছিল। এবং আরেকটা জিনিস হচ্ছে প্রক্রাস্টিনেশন, যে সবসময় একটা জিনিস আমরা প্রকাস্টিনেট করতাম। আমি পার্টিকুলারলি আমি একজন মানে মানে অনেক বড় একজন প্রকাস্টিনেটর বলতে পারো। দেখা যায় যে করব 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 বলে রেখে দিতাম, করা হতো না। সো এটা একটা বড় একটা সমস্যা আমাদের। এটা আমাদের আমাদের পেছনে টেনে রাখে, সাকসেসের পেছনে একটা বড় বাধা এটা। তো আমি বলবো যে এই প্রকাস্টিনেশন থেকে দূরে থাকতে হবে, এবং প্রতিদিন যদি আমরা এই এফোর্টটা দিতে পারি এবং কনসিস্টেন্ট থাকতে পারি, সাকসেস ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম। ঠিক আছে? তো আমার মতে আমি সবথেকে বেশি যেটা এখন ফিল করি, যে আমি যদি আবার ইউনিভার্সিটি লাইফ স্টার্ট করতে পারতাম, আহ, বা আবার যদি আমি স্কুল কলেজে যেতে পারতাম, তাহলে আমি কনসিস্টেন্ট হতাম, মাস্ট। মানে কোনো কিছু করি আর না করি কনসিস্টেন্ট হতাম, যে প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করতাম। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস।
আচ্ছা, লাস্টলি আমাদের মতো ইউথদের জন্য আপনার সাজেশনস কি থাকবে? আসলে সাজেশনস এখন তো আসলে অনেক ক্যারিয়ার প্ল্যানিং এর অনেক সেশন হয়, অনেক ধরনের মেন্টরস আছে অ্যাভেলেবল এ লট। এখন আসলে রিসোর্সের অভাব নেই, সোজা কথায়। সো যেটা কথা হচ্ছে একটাই, ইয়তদের যারা আসলে আমরা যারা ইয়ত হিসেবে আছি, ইউনিভার্সিটিতে কাজ করছি, পড়াশোনা করছি, একটা জিনিসই আমাদের মাথায় রাখতে হবে যে লেগে থাকাটা অনেক বেশি জরুরি। আমি যেটা চাই সেটা অবশ্যই মন থেকে চাইতে হবে। এবং হচ্ছে এখনকার সময় একটা বড় সমস্যা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া একটা বড় ডিস্ট্রাকশন। আমরা অনেক ডিস্ট্রাক্টেড হয়ে যাই। সো এই ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। এটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। যদি আমরা ডিস্ট্রাকশন থেকে দূরে না থাকতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অনেক চ্যালেঞ্জ বা অনেক কঠিন। আবার আরেকটা জিনিস হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে আমরা এত বেশি ইনফ্লুয়েন্স, এত বেশি বায়াসড হয়ে গেছি। আমরা সোশ্যাল মিডিয়া দেখে আমরা আমাদের লাইফের গোলকে সেট করি বা লাইফটাকে আমরা ওইভাবে চিন্তা করি। আসলে ব্যাপারটা এরকম না। কারণ হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া থেকে যেটা দেখি সেটা আসলে অ্যাকচুয়াল লাইফ না। সেটা আমরা একটা মরীচিকার মতো। ঠিক আছে? যে আ এটা এক্সাম্পল আমি বলি যে কেউ একজন ভালো জায়গায় যাচ্ছে, কেউ একজন ভালো জায়গায় ঘুরতে গেছে, ভালো জায়গায় খাইতে গেছে। এখন আমি যদি এটা দেখে বলি, "ইসরে! তার লাইফ কত সুন্দর।" এরকম একটা আফসোস করি। জিনিসটা আসলে এখন কিন্তু এরকম হয়ে গেছে। ওইটা কিন্তু স্ট্যান্ডার্ড না। ওইটা কিন্তু আসলে দেখা যাচ্ছে ওখানে অনেক মানুষ লাইকস করতেছে, কমেন্টস করতেছে, বেশ ভালো, ভালো কমেন্টস করছে। আমিও যদি ওই পথটা বেছে নিতে চাই, এটা আমার জন্য চ্যালেঞ্জিং। হয়তোবা আমার ওই সময় নাই। হয়তোবা আমার ওই সামর্থ্য নাই। সে যেখানে একজন দুবাইতে গিয়ে ছবি দিচ্ছে। এখন আমার দুবাইতে যাওয়ার সামর্থ্য নাই। কিন্তু আমি তাকে দেখে আফসোস করলে হবে? না। ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া জিনিসটা অনেক বেশি একটা আ মানে আ সমস্যা তৈরি করতেছে, যেটা আসলে সমাধান আমরা নিজেরাই আমাদের ফোকাস ঠিক করতে হবে। হ্যাঁ, আমরা যেটা চাই সেই চাওয়া পাওয়াটাকে রিয়ালিস্টিক রাখতে হবে। যে আমি আসলে যেটা চাই সেটাকে রিয়ালিস্টিক করে যদি আমরা এগিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমাদের কোনো আর সমস্যা নাই। তবে আমার কাছে মনে হয় ইয়ুথদের এখন মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে স্কিলটাকে ডেভেলপ করা। আমি যেই ফিল্ডটা নিয়ে কাজ করব, যেটা নিয়ে আগাবো, I have to be the best. আমি ওই ফিল্ডের বেস্ট একজন হব। যদি আমার মধ্যে ওই চ্যালেঞ্জটা আমি নিতে পারি, ট্রাস্ট মি, কোনো চ্যালেঞ্জই আর চ্যালেঞ্জ থাকবে না। কোনো মোটিভেশন আর লাগবে না। আমার ওই পার্টিকুলার গোলে আমি আমার প্ল্যানে এগিয়ে যাব। এটা একদমই সিম্পল এবং হচ্ছে স্ট্রেইট। তো যাদের মধ্যে এই মোটিভেশনটা নাই, তাদেরকে ওই মোটিভেশনটা নিয়ে আসতে হবে। ইন সাম ওয়ে। ঠিক আছে? এবং হচ্ছে আমার ওই টার্গেটে অ্যাচিভ করার জন্য যতটুকু এফোর্ট দরকার, যা করা দরকার, এভরিথিং I have to do. ঠিক আছে? ডিফারেন্ট। There are many ways to do it. ঠিক আছে? আমাকে সবগুলো ওয়ে চেক করতে হবে। সো ট্রাই অ্যান্ড অবভিয়াসলি মোস্ট ইম্পোর্টেন্টলি এই ইয়ুথদের জন্য, এবং এখনকার ইয়ুথরা হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ। আমার দেখে ভালো লাগে। আমিও ইয়ুথ, আমিও খুব বেশি দিন আগে পাস করি নাই। বাট স্টিল দেখে যারা এখন স্কুল কলেজে আছে, তারা অনেক অনেক কিছু শেখার সুযোগ আছে যেটা আমাদের সময় ছিল না। এবং ফিউচারে আরো জেনারেশন গ্রো হবে। তাদের টাইমেও দেখা যাবে আরো অ্যাডভান্স অনেক কিছু আসছে যেটা তাদের সময় এখনকার যারা আছে তাদের মধ্যে থাকবে না বা ছিল না। তো এটা টাইমের সাথেই আমাদের অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। টাইমের সাথেই আমাদেরকে মানিয়ে নিতে হবে আরকি। তো আমার কাছে মনে হয় স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে ১ম প্রায়োরিটি। 2nd প্রায়োরিটি হচ্ছে সেলফ কেয়ার ইস আ মাস্ট। এই যে একটা কথা ১ম কোয়েশ্চেনটা শুরু হলো, হতাশা, ডিপ্রেশন। ডিপ্রেশন জিনিসটা আসলে অনেক বড় টার্ম। এটা আমরা অনেক সহজ করে ফেলেছি। এখনকার সোশ্যাল মিডিয়ায় অনেক সহজ করে দিয়েছে। আসলে ডিপ্রেশন জিনিসটা এত সহজ না। ঠিক আছে? সো এই ডিপ্রেশন কিংবা হচ্ছে যত নেগেটিভিটি আছে সবগুলো থেকে দূরে থাকতে হবে। অ্যান্ড obviously নিজেকে সময় দিতে হবে। সেলফ কেয়ার অবশ্যই। তবে সেলফ কেয়ার করতে গিয়ে আবার সেলফিশ হয়ে যাওয়া যাবে না। নিজের কেয়ার করতে হবে। কিন্তু অবশ্যই অন্যদের সহযোগিতা করতে হবে। কোলাবোরেটিভ হতে হবে, কোঅপারেটিভ হতে হবে। দ্যাটস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। সো আই বিলিভ এই ইয়তরা এখন আরো ভালো জানে। এখন অনেক মেন্টরস আছে, অনেক ভাস্ট ফিল্ড আছে টু গেট দ্য নলেজ, এবং আশা করি আ তারা হচ্ছে তাদের এগিয়ে যাবে। তবে আমার মূল কথা হচ্ছে যে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার যতটুকু এফোর্ট দেওয়া দরকার সেই এফোর্ট এ যাতে আমি অনেস্ট থাকি। এটা যদি আমি করতে পারি, অবশ্যই আমার সাকসেস আসবেই ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া। ভাইয়া সর্বশেষে আপনার কাছে জানতে চাইবো সিএসএস এর সাথে আপনার জার্নিটা কেমন?
আর হচ্ছে আমাদের সিএসএস সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আসলে আমাদের সময় অলমোস্ট শেষের দিকে। সিএসএস এর জার্নিটা বলবো, আমি হচ্ছে একজনের নাম বলতে চাই, মাহমুদ আব্বাস, যে হচ্ছে সিএসএস এর আহ, মানে সিএস এর সাথে শুরু থেকেই, এবং সে এই জার্নির সাথে আছে এবং টিমকে লিড দিচ্ছে। হি ইজ ওয়ান অফ মাই ইন্সপিরেশনস অ্যাজ ওয়েল। তো আমি আমাদের লাইভের আগেই যখন কথা বলছিলাম, তখন আমার কাছে মনে হয় আমি এই কথাগুলা বলেছি যে সে একটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছে, তার একটা উদ্দেশ্য আছে, ভালো উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্য নিয়ে কাজ করছে, সবার জন্য কাজ করছে। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনিশিয়েটিভস। সো এই সিএসএস যে কাজগুলা করছে, সোশ্যাল কাজগুলা করছে, স্টুডেন্ট রিলেটেড কাজগুলো করছে, সায়েন্স সোসাইটি, বা এখন এই যে স্টাডি রিসার্চ এন্ড স্টাডি অ্যাব্রোড নিয়ে কাজ করছে, এগুলো আসলে প্রশংসা করে শেষ করা যাবে না, প্রশংসার কোনো শেষ নেই। তো আমার কাছে মনে হয় এই জিনিসটাকে কনসিস্টেন্টলি ধরে রাখাটা চ্যালেঞ্জিং। যারা এই কাজ করতেছে তারা যদি ধরে রাখতে পারে, CSS will be one of the most important or influential organization in Bangladesh, even in the world. যদি এটা ধরে রাখতে পারে, আমি বিশ্বাস করি। কারণ ইয়ত্রাই কিন্তু সবকিছু চেঞ্জ মেকার, দে আর দ্য চেঞ্জ মেকার্স। আমার একটা প্ল্যাটফর্ম আছে, ভয়েস অফ চেঞ্জ মেকার্স। এখানে আমি পাবলিক স্পিকিং এর ট্রেনিং করাই এবং হচ্ছে পাবলিক স্পিকিং এর কম্পিটিশন করি ভয়েস অফ চেঞ্জ মেকার্স থেকে। সো আমি মনে করি যে যারাই আসলে এখনকার সময়ে ইয়ত্রা কাজ করছে, দে আর অল আর ইন্সপিরেশনস। কারণ সবাই মোটামুটি ভালো কিছু করতে চায়, সোসাইটিতে ভালো কিছু দিতে চায় সোসাইটিকে, এবং সিএসএস ইজ ওয়ান অফ দেম, এবং আমার পছন্দের অর্গানাইজেশন গুলোর মধ্যে একটা। সো আমি সবসময়ই সিএসএস এর সাথে ছিলাম এবং আছি, এবং ফিউচারে ইনশাল্লাহ যদি সুযোগ হয় থাকবো। ডেফিনেটলি সিএসএস ভালো কাজ করছে, শুভকামনা। এবং আমি বললাম তো যে আমি অনেক প্রিভিলেজ ছিলাম, আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা আমার যেই জায়গায় আমি ছিলাম সেই জায়গায় আমি অনেক প্রিভিলেজ ছিলাম, কিন্তু সিএসএস অনেক আন্ডার প্রিভিলেজ মানুষদের নিয়ে কাজ করছে, এবং এটাই আমার জন্য একটা বড় ইন্সপিরেশন। দেখা যাচ্ছে আমি ওই জায়গায় যেতে পারছি না, কিন্তু সিএসএস ওই জায়গায় যেতে পারছে। দ্যাটস দ্য মানে অ্যামেজিং থিং। সো আই বিলিভ এটা কন্টিনিউয়াসলি করতে থাকবে, এবং সিএসএস হচ্ছে যারা সিএসএস এর সাথে কাজ করছে তাদেরকে বলবো যে তাদের জন্য শুভকামনা, এবং হচ্ছে আমি মনে করি যদি কেউ একটা ভালো উদ্দেশ্যে কাজ করে যায়, লেগে থাকে, সেই জায়গায় আমরা একটা ভালো রেজাল্টও আশা করতে পারি ইন ফিউচার। তো সবার জন্য শুভকামনা, এবং সিএসএস সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি একজন ক্ষুদ্র মানুষকে আমাকে আজকে এই এই লাইভ সেশনে যুক্ত হবার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সিএসএস কে। আমি যে খুব একজন সাকসেসফুল মানুষ তা না, আমি আমার জাস্ট জার্নি থেকে যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে বা আমার অভিজ্ঞতার মাধ্যমে যা যা শিখেছি বা যা যা দেখেছি, এটাই জাস্ট শেয়ার করলাম। অনেক ভালো ভালো অনেক মেধাবীরাও কাজ করছে দেশে, দেশের বাহিরে। আশা করি সিএসএস হচ্ছে তাদেরকেও এই প্ল্যাটফর্মে নিয়ে আসবে, এবং হচ্ছে আমাদের যারা সিএস এর সাথে আছে, স্টুডেন্টস আছে, কাজ করছে, তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে। এটাই হচ্ছে সিএসএস এর প্রতি আমার একটা আশা বা একটা কামনা, শুভকামনা। ধন্যবাদ ভাইয়া, আপনার এই ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অডিয়েন্সদেরও, যারা থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ জি ভাইয়া, আমি আমার অডিয়েন্সদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে কোঅপারেট করেছেন। অনেক কিছু আজকে আমরা ভাইয়ার কাছ থেকে জানতে পেরেছি। তো ইনশাল্লাহ আবার অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান।